আরিয়ান ভাই, তুমি? আমি। কিন্তু তুমি এখানে কেন? কারণ এখন আমাকে তোর প্রয়োজন। মানে আমার কেন প্রয়োজন হবে তোমাকে? কারণ আবি আর মেহরাবকে আমি মারতে চাই। পুরো দেশের ব্যাংকগুলো আমার আন্ডারে নিতে চাই। মানে? মানে খুব সহজ, ব্যাংক অ্যাকাউন্ট হ্যাকগুলো আমারই করা। কিন্তু আবি আর মেহরাবের জন্য এটা এখন সম্ভব হচ্ছে না। শোন, আমি এমনি এমনি কাজ করি না। একটা ডিলে আয়, তুই আর আমি মিলে ওদের দুজনকে মারব। রাফিয়ান জগৎ তোর আর ব্যাংকগুলো আমার। এখানে বিশ্বাস করা না করা বিষয় না, এটা হলো আরিয়ানের ডিল। এবার বল, ওদেরকে মারার কোনো প্ল্যান আছে নাকি? জয় আর সাকিব আরিয়ান ভাইয়ের দিকে তাকায়। জয় ইমপ্রেস হয়, এ অবধি যারা এসেছে সবাই রাফিয়ান হতেই চেয়েছে, কিন্তু আরিয়ান সরাসরিতে বাদ দিয়ে টাকার নেশায় চলে গেছে। জয়ের ব্যাপারটা ভালো লাগলো, আরিয়ানকে বলে, ভাই কাজটা অনেক কঠিন, নিলয় ঝামেলা করবে। নিলয়কে মেরে ফেলা হবে। নিলয়কে মারা মুখে বলা যতটা সহজ তার থেকে বেশি কঠিন। কঠিন? আরিয়ানের কাছে কঠিন শব্দ বলতে কিচ্ছু নেই। নিলয়ের দুর্বল জায়গাটা বল। নেই। হুট কথা, একটা মানুষের দুর্বল পয়েন্ট থাকেই। আছে ভাই, নীলা। সে হলো মেহরাব সাহেবের মেয়ে নীলা। নিলয় নীলাকে ভালোবাসে। আমাদের প্ল্যান হলো নীলাকে তুলে আনা, আর নিলয়, আবি আর মেহরাব সাহেব আমাদের কাছে তখন চলে আসবে, আমরা মেরে ফেলবো। জয়ের কথা শুনে আরিয়ান মুচকি হাসলো, জয়ের দিকে তাকিয়ে হাসি মুখে বলে, ডিল কিন্তু তাহলে ওটাই, আমার টাকা চাই আর তোর রাফিয়ান জগৎ চাই। ভুলেও আমার টাকার দিকে নজর দিবি না, আর না আমার এসব রাফিয়ান না কি যেন বলে, ওসব কোনো ইন্টারেস্ট নেই। এখন বল, কবে প্ল্যান অনুযায়ী কাজ করা হবে? জয় আরো অবাক হয়, সত্যি অনেকটা অবাক। কারণ রাফিয়ান হওয়া মানেই তো টাকা, ক্ষমতা সব নিজের কাছে, কিন্তু আরিয়ান কেবল টাকার নেশার নেশাগ্রস্ত। জয়ের সাথে সাথেই বলে, ভাই তোমাকে আমি অনেক টাকা দিব, এক্সট্রা 50 কোটি টাকা আমি তোমাকে দেব, তুমি কেবল নিলয়কে সরিয়ে দাও। টাকা? আহা, কি সোনালি রে। পুরুষ মানুষের দুটো নেশা বড়ই অদ্ভুত রে, নারী আর টাকা। তোকে চাইলে নারী দেব, আমার শুধু টাকা দিবি। টাকাই সবকিছু হয় রে। রাফিয়ান জগৎটাতে টাকা খেলা না হলেও টাকা দিয়েই মাইন্ড গেম হয়। টাকা, আহা, এই সুন্দর একটি নেশা লাগানো শব্দ, টাকা। আরিয়ান টাকা টাকা করতে করতে বাইকে উঠে বসে। জয় রীতিমতো অবাক হয়ে চেয়ে আছে। আরিয়ানের মাঝে টাকার নেশা, আসলে কথা সত্য, টাকাই সবকিছু সহজ করে দেয়। নেহা, আমাকে যেতে হবে, আমি তোমার সাথে খুব তাড়াতাড়ি দেখা করব। রাফির কথা শুনে নেহা রাফির দিকে তাকালো। রাফি আর নেহা দুজন অনেকটা সময় ধরে বসে গল্প করছিল। ঠিক তখনই ওর সেই ফোনে মেসেজ আসে, আর রাফি জানে ওই ফোনে কিসের মেসেজ এসেছে। তাই নেহার পাশ থেকে উঠে রাফি কথাটা বলল। নেহা বলে, কি হয়েছে? আমি এখন যাচ্ছি, পরে কথা হবে। রাফি আর দাঁড়ায় না, নেহার থেকে চলে আসে। বাইকের উপর বসে পকেট থেকে ফোনটা বের করে, সেখানে লেখা, খাঁচায় বন্দি থাকা পাখিটা কেবল ডানা ঝাপটেই তার হিংস্রতা প্রকাশ করে। গলায় বেল্ট লাগানো কুকুরটাই কেবল শিকলে থাকা অবস্থায় ঘেউ ঘেউ করে হিংস্রতা প্রকাশ করে। যে কেউ তাদের কাছে যেয়ে দেখতে পারে, কিন্তু বনে থাকা সিংহ যতই চিড়িয়াখানাতে থাকুক না কেন, সিংহের কাছে কেউ যেতে পারে না। এটাই হলো হিংস্রতা। কাজটা ঠিক করলে না, তুমি খাঁচা থেকে বেরিয়ে এলে। অপেক্ষা করো, মৃত্যুর খেলাতে তোমাকে স্বাগত। রাফি বাইক স্টার্ট দেয়। কোথায় যাবে ও জানে না। কিছু দূর আসার পর ও দেখে দূর থেকে এই রাতের পরিবেশে কোনো একজন রাস্তার মাঝখান বরাবর বাইক নিয়ে পিছন ঘুরে দাঁড়িয়ে আছে। লোকটির সামনে কয়েকজন লোক দাঁড়িয়ে পুরো রাস্তাটা ব্লক করে রাখছে। রাফি থামে, বাইক থেকে নেমে দাঁড়ায়। কয়েক সেকেন্ডে দাঁড়িয়ে থাকে, সে এগিয়ে যেতে থাকে লোকটার দিকে। আশেপাশে সবগুলো ল্যাম্পপোস্টের বাতি যেন নিভে যেতে লাগলো। ঠিক লোকটা যেখানে দাঁড়িয়ে আছে তার পাশে দুইটা ল্যাম্পপোস্ট আলো দিয়ে যাচ্ছে। রাফি খুব কাছে যায়, লোকটা পিছন থেকে ডাক দিয়ে বলে, কে এভাবে রাস্তার মধ্যে দাঁড়িয়ে আছো কেন? লোকটা কোনো কথা বলে না, ঘুরে রাফির দিকে তাকায়। মুখটা লম্বা হুড টুপিতে ঢাকা আছে,
হাতে জ্বলন্ত সিগারেট, কালো পোশাক, যেন এটাই রিয়েল রাফিয়ান। রাফির থেকে কয়েক হাত দূরে দাঁড়ায়, ডান হাতে থেকে সিগারেটটা ছুঁড়ে ফেলে দেয়। কোনো কথা বলে না, একজন লোকের দিকে তাকায়ও। সাথে সাথে পিছন থেকে আসে একটা ছেলে, রাফির দিকে এগিয়ে আসে। পকেট থেকে কয়েকটা ছবি বের করে রাফির হাতে দিয়ে আবারও নিজের জায়গায় এসে দাঁড়ায়। রাফির ছবিগুলো দেখতে থাকে, অজ্ঞান হয়ে হেলান দিয়ে বসে আছে। সামনে কাটে আগুন জ্বলছে। পরের ছবিতে দেখে রাফি কোনো এক আগন্তুককে বাইকের পিছনে বসে আছে। লিমনকে মেরে চলে আসার পর সে চিরচেনা শাটারের পাশে দুজন লোক। শেষ ছবিটাই রাফি দাঁড়িয়ে আছে জঙ্গলের পুকুরের সামনে, আর ওপাশে দাঁড়িয়ে আছে নেহা। তার মানে এই লোকটা সবসময় রাফি বা রাফিদের উপর নজর রেখেছিল। আর এটা হলো ওই লোকটা যাকে নীলা, নেহা, রাফি আর নীলের কথা বলার সময় দেখছিল জঙ্গলে ওই পুকুর পাড়ে। রাফির কাছে এখন অনেক কিছুই পরিষ্কার হয়ে গেছে। নেহার সাথে বসে থাকার সময় একটা মেসেজ, আর মেসেজের শেষ অংশে লেখা থাকে, কাজটা তুমি ভালো করনি, প্রস্তুত হও রক্তের খেলায়। তাহলে কি যে পাঠিয়েছিল সে জেনে গেছে? রাফি আর নীলের কাছে প্রকাশিত তিনি কে, নাকি সামনে যে দাঁড়িয়েছে ইনি সেই অপরিচিত ব্যক্তি যে কিনা রাফিকে লিড করেছিল? নাকি এমন হতে পারে রাফির সামনে দাঁড়িয়ে থাকা ব্যক্তিটা আলাদা একজন, সেও রাফির মতো সেই অপরিচিত ব্যক্তির লোক। সে এইসব ছবি তুলে পাঠিয়ে দিয়েছে ওর কাছে, আর সে জেনে গেছে এর থেকে। তাহলে কি রাফিকে মারতে এসেছে সামনে থাকা লোকটা? না না, আমাকে সে মারবে না, মারার হলে আগেই মেরে ফেলতো। কিন্তু এই লোকটা রাস্তা আটকে শুধুই ছবি দেখাবে নাকি আরো অন্য কিছু করবে? কি চাই? রাফি কথাগুলো ভাবছে, তখনই দেখে আরেকটা ছেলে ওর দিকে এগিয়ে এসে হাতে ছোট্ট একটি চিরকুট ধরিয়ে দিয়ে আগের জায়গায় দাঁড়ায়। কারো বিশ্বাস ভাঙলে যারা বিশ্বাস ভেঙেছ তাকে মেরে দাও, না হলে সে হয় তোমাকে বিশ্বাসঘাতক বলে গালি দেবে, আর না হয় তোমাকেই মেরে দেবে। আমি স্বার্থপর হতে চাই না, আর না হতে চাই প্রজা। নিকষ কালো রাতে কেবল শোনা যাবে আর্তনাদ। আমাকে মাফ করে দাও। চিৎকারের শহরটা হবে উত্তপ্ত। একজনই বেঁচে থাকবে, আর সে হলো রাফিয়ান। রাফিয়ান এসে গেছে। রাফি চিরকুট পরে সামনে তাকায়। সামনে দাঁড়িয়ে থাকা আগন্তুক আর সাথে থাকা লোকগুলো বাইকের উপরে বসে থাকতে দেখেও রাফি কিছুটা ভয় পায়। ঠিক যেটায় ভয় সে পাচ্ছিল এতদিন, তাকে বিশ্বাস করে কেউ একজন তাকে এখানে পাঠিয়েছে। আর যে ব্যক্তিটা ছবি তুলেছে সেও রাফির মতো অন্যের কথা মতো কাজ করছে। কিন্তু রাফি এখন সবার সামনে প্রকাশিত, যা প্ল্যানে ছিল না। এর জন্যই হয়তো ওকে খেসারত দিতে হবে। কি অদ্ভুত লোকগুলো। রাফি কথাগুলো ভাবতে ভাবতে সামনে তাকায়। আগন্তুক রাফির দিকে 2 আঙ্গুল উঠিয়ে কপালে ঠেকিয়ে গুড বাই স্টাইলে হাত নাচিয়ে চলে যায়। রাফি বোকার মতো হাতে চিরকুট দিয়ে দাঁড়িয়ে থাকে। আমি চাই না কারো গোলাম হতে। তবে কি আমি নেহা আর নিলয়কে মেরে ফেলবো? না না, এটা কেন করব? কিন্তু ওদের না মারলে আমি কিছুই করতে পারবো না। আমাকে হয়তো নিলয়ের উপর নজর রাখতে আনা হয়েছিল। হতে পারে নিলয়কে মারার জন্য এমনটা করতে পাঠায় আমাকে এখানে। কিন্তু নিলয়কে মারবো কিভাবে? পুরো দাবা খেলার গুটিটাই তো এখন নিলয়ের কাছে। তাহলে কি নিলয় শত্রু জয়দের সাথে মিশে যাব আমি? না, ঠিক মিশবও না, আবার সবাইকে কিছু জানাবো না। রাফি বাইকে যেয়ে বসে, উদ্দেশ্য জয়দের কাছে যেয়ে ওদের সাথে টুকটাক কথা বলা। রাহাত মুখ আর মাথা থেকে চুল দাড়ি সব কেটে ফেলে। সেই আগের মতো হয়ে যায়। আয়নার সামনে দাঁড়িয়ে কিছু সময় নিজের মুখের দিকে তাকিয়ে থাকে। ও একটু আগে নীলয়কে ফোন করেছিল। সময় এসেছে প্রকাশ হওয়ার। প্রথম টার্গেট আমাদের খুব কাছের বন্ধু থেকে শত্রু জয়কে মারা। যেহেতু সময় এসে গেছে রাফিয়ান প্রকাশিত হওয়ার, তাই রাহাত মাথা আর মুখ থেকে দাড়ি চুল সব কেটে নিয়ে একদম ক্লিন মুখে আয়নার সামনে এসে দাঁড়িয়েছে। সামনের টেবিলে 2টা পিস্তল, বিছানায় কালো পোশাক রাখা আছে। রাফিয়ানি ড্রেস আপ। মাইন্ড গেমের এই শহর সবাই রাফিয়ান হতে চাইলেও সবাই পারে না। যেন চোর পুলিশের খেলার মতো মৃত্যু সবাইকে ধাওয়া করে বেড়াচ্ছে। মৃত্যু দ্রুত যেন সে নিজেই। রাহাত ড্রেস আপের দিকে তাকিয়ে কথাগুলো ভাবতে ভাবতে মুচকি এক হাসি দিল। আর দেরি করে না, ও গায়ে জামাটা পরে নিয়ে কোমরে পিস্তল গুজে নিল। টেবিলে থাকা ফোনটা হাতে নিয়ে নিলয়কে ফোন দেয়। প্রথমবার রিসিভ করে নিলয়। রাহাত বলে ওঠে, দেখা হবে সেই অচেনা জায়গায়। মৃত্যুর খেলাতে শেষ বিজয়টা হবে নিজেদের। যাচ্ছি জয়ের কাছে। জয়ের শহরে যে খেলবো মাইন্ড গেমের
বীভৎস সেই রক্তের খেলা। দেখা হচ্ছে তাড়াতাড়ি। রাহাত ফোন কেটে দেয়, ফোনটা অফ করে পূর্ণ বাড়ি থেকে বের হয়। ও কালো গাড়ির দরজা খুলে একটা সিটে জ্বালিয়ে দাঁড়িয়ে থাকে, কয়েক টান দিয়ে মাটিতে ছুঁড়ে ফেলে দিয়ে ড্রাইভার সিটে যে বসে রাহাত কোনো কিছু না ভেবে স্পিড তুলে সোজা চলে আসে গন্তব্যে। জয়ার সাকিব সে পুরনো জায়গায় এসে দাঁড়িয়ে আছে। একটু আগে কেউ একজন রাহাত আর নীলাকে খুঁজে পেয়েছে, সেই খবর দেওয়ার জন্য ওদেরকে ডেকেছে। যদি ওরা একা আসেনি, সাথে অনেক লোক করে নিয়ে এসেছে। জয় এখন কোনো প্রকার রিস্ক নিতে চায় না। রাফিয়ানার এই কালো রক্তাক্ত জগতে সে খুব কাছে চলে এসেছে। এখন সে কোনোভাবে কোনো ভুল করতে চায় না। যেই নীলাকে মারবে সেই হবে আসল রাফিয়ান। আর জয় ঠিক এটারই সুযোগের জন্য বেশ উত্তেজিত হয়ে আছে। নিলয়কে মারলেই সবাই তাকে ভয় পাবে। একটা রাজ্যে হিংস্র রাজা থাকে, আর সেই রাজাকে যদি কোনো সাধারণ কেউ মেরে ফেলে, সেই দেশের প্রজারা তখন তাকে ভয় পেতে শুরু করে। সবার মাঝে একটাই কথা ঘুরপাক খায়, ভয়ঙ্কর রাজাকে যে মারতে পারে সে আরও বেশি ভয়ঙ্কর। আর ঠিক এটারই আক্ষেপে আছে জয়। নিলয় নামক রাফিয়ান জগতের রাজাটাকে সে মারতে চায়। কথাগুলো ভাবতে ভাবতে দেখে একটা কালো গাড়ি দূর থেকে এগিয়ে আসছে ওদের দিকে। সেই চিরচেনা জায়গা বড় একটি জঙ্গলের মাঝখানে ফাঁকা জায়গা, যেখানে কোনো একদিন নিলয় আর রাহাতকে জয় আর মেহরা সাহেব মারতে চেয়েছিল। সেই গল্পটা লম্বা হতে আবারও সেই চিরচেনা জায়গায় নিয়ে এসেছে জয়দেরকে। কিন্তু প্রথমে জয়ের সাথে অনেকেই ছিল, আস্তে আস্তে সবাই হারিয়ে গিয়েছে। এখন আর জয় এসেছে চেনা জায়গাতে। এখন বেইমানি আরেকজন রাফিয়ান। কি দারুণ এক রাফিয়ান জগতের খেলা, বেইমান ভার্সেস রাফিয়ান। জয়ের থেকে বেশ কিছুটা দূরে গাড়িটা রাখে রাহাত। গাড়ি থেকে নেমে ও একটা সিগারেট জ্বালায়। জয় আর সাকিব ভয় পেয়ে ওঠে নিলয়। বিড়বিড় করে ওরা দুজন কথাটা বলে ওঠে, কিন্তু নিলয় কখনো মিশনে এসে সিগারেট খেত না। তাহলে কে? জয় কোমর থেকে পিস্তলটা বের করে পিছনে হাত দিয়ে ধরে রাখে। জয়ের পিছনে অনেকগুলো ছেলে এসে দাঁড়ায়। রাহাতের মুখে দেখে যাচ্ছে না, রাহাতের মুখ দেখা যাচ্ছে না। হাতে থাকা জ্বলন্ত সিগারেট না টেনে মাটিতে ছুঁড়ে মারেও। তারপর খুব আস্তে করে হেঁটে এসে কালো গাড়ির সামনে এসে বসে, এক পা ঝুলিয়ে দিয়ে আরেক পা ভাঁজ করে বসেও দুই পা হাত পিছনে দিয়ে হেলান দেওয়ার স্টাইলে বসে থাকে। বলে, কেমন আছিস জয়? জয় ভয়ে কয়েকবার ঢুক গেলে নিজেকে যথেষ্ট সামনে নিয়ে সামনে এগিয়ে যায় জয়। একটা ছেলে চেয়ার এনে দেয় জয়ের কাছে। কিছুটা দূরে চেয়ারে বসে জয় বলে, কে তুই? চিনতে পারছিস না? গলার ভয়েসটাও ভুলে গিয়েছিস? শুনেছি মানুষের কাছে মৃত্যুদূত এসে গেলে সে নিজেই জানে না সে কি করবে। রাহাত? আই এম ব্যাক। কেমন আছিস বিশ্বাসঘাতক? জয় বসা থেকে উঠে দাঁড়ায়। রাহাত গাড়ি থেকে নিচে নেমে এসে দাঁড়ালো। মাথা থেকে হুড টুপি তুলে জয়ের দিকে তাকায়। জয় এক দৃষ্টিতে তাকিয়ে আছে রাহাতের দিকে। জয় পিছনে গুজে পিস্তলটি বের করে রাহাতের দিকে তাক করে গুলি করতে যাবে, তখনই রাহাত বলে, ওয়েট বন্ধু, ওয়েট। এত তারা কিসের রে? আর কোনো ভুল করতে চাই না আমি। রাফিয়ান হওয়ার জন্য এত কিছু করেছে আমি। তোকে মারতে আমার একটু হাত কাঁপবে না রাহাত? রিল্যাক্স বন্ধু, হাত তো আমারও কাঁপবে না। রক্তের খেলায় মরতে তো হবেই, হয় তুই না হয় আমি। কিন্তু আয় না, একটু বসে গল্প করি। কতদিন পর তোর সাথে দেখা। রাহাত, গল্প করাটা যে তোর একটা মাইন্ড গেম সেটা আমি বুঝতে পারছি। মাইন্ড গেম? আরে শোন না ভাই, রাহাত না মাইন্ড গেম খেলে না। রাহাত এসব মাইন্ড গেম খেলতে পছন্দ করে না। রাহাতের কাছে একটাই সলিউশন, ধরো তক্তা মারো প্যারে। বুঝলি না তো? আচ্ছা শোন, আমার কাছে যেটা ভালো লাগে সেইটা করি। কোনো কিছু না ভেবেই তোকে এখনই মেরে দিতে পারি, কিন্তু আমার না একদমই তোকে মারতে ইচ্ছে করছে না। এখন গল্প করব। কতদিন হলো তোর সাথে কথা বলিনি, তোকে অনেক গল্প বলবো, শুনবি না? জয় পিস্তলটা রাহাতের দিকে তাক করে রাখে। রাহাত হাসতে থাকে। জয় একবার পিছনে একবার আশেপাশে তাকায়। না, সবকিছু এখনো জয়ের ভাবনা মতোই হচ্ছে, কিন্তু জয় জানে রাহাত যেখানে থাকবে নিলয় ঠিক সেখানেই থাকবে। জয় বলে, আমি জানি এটাই তোর মাইন্ড গেম, আমার সাথে কথা বলে সময় কাটানো, মানে নিলয়ের জন্য অপেক্ষা করাবি। এইসব না পুরনো হয়ে গেছে, নতুন কিছু থাকলে বল। নতুন কিছু?
হুম, নতুন কিছু দেখতে চাস? তাহলে শোন, তুই এখনই চাইলেও আমাকে মারতে পারবি না। তোর পিছনে যে লোকগুলো আছে তারা সবাই আমার লোক। তোর হাতে থাকা যে পিস্তলটি আছে না, ওটাতে না কোনো গুলি নেই। বিশ্বাস হচ্ছে না? দে আমার কাছে। কথাটা বলেই রাহাত জয়ের কাছে এগিয়ে যায়। জয়ের হাত থেকে পিস্তলটি কেড়ে নেয় কোনো কিছু না ভেবে নিজেই নিজের মাথায় গুলি করে। কিন্তু রাহাতের কথা সত্য, পিস্তল থেকে কোনো প্রকার গুলি বের হয়নি। রাহাত জোরে জোরে হাসতে থাকে, হাতে তালি দিতে দিতে হাসতে হাসতে গাড়ির কাছে যেতে দাঁড়ায়। তারপর নিলয়, আমার কথা শোনো, তুমি এখন যেও না। নিলয় মেহরাব সাহেবের বাড়ি থেকে বের হতে যাবে, তখনই নীলা এসে ওর সামনে দাঁড়ায়। নিলয় নীলার দিকে তাকাতেই নীলা উপরে কথাটা বলে। নিলয় কিছু সময় নীরব দৃষ্টিতে নীলার দিকে চেয়ে থাকে। নীলা আবারও বলে, নিলয়, আজকে যেও না। নীলা, সামনে থেকে সরে দাঁড়াও। প্লিজ নিলয়, আমার কথা শোনো। আমার কেমন যেন হচ্ছে। নিলয়ের ভাগ্য এক উপরওয়ালা ছাড়া কেউ বদলাতে পারবে না। আরে শোনো, তুমি যখন নেহা আর রাফির সাথে কথা বলছিলে, ঠিক তখনই কোনো একজন তোমাদের উপর নজর রাখছিল। তোমার বাবা ছাড়া কেউ নজর রাখবে না। মজা না নিলয়, সত্যিই কেউ নজর রাখছিল। তোমাদের মতো পোশাক পরা ছিল। আমি জানার চেষ্টা করেছি, কিন্তু মেলাতে পারছি না কে হতে পারে। আর আমার বাবা ওটা কখনোই হতে পারে না। নীলার কথা শুনে নীলা দাঁড়িয়ে যায়। নীলার দিকে তাকায়ও। নীলাই ভাবতে থাকে, কে হতে পারে লোকটা? এটা আবার নতুন কে আসলো? এরকম তো প্ল্যানে ছিল না। তাহলে কেউ? নীলাও তো এই ব্যাপারে আমাকে মিথ্যে বলবে না। তাহলে কেউ আগন্তুক? নীলা নিলয়ের হাত ধরে বলে, আমার মনে হচ্ছে ওটাই আসল ভিলেন। আমার বাবার থেকে সে বেশি ভয়ঙ্কর হবে। আরে ধুর, এসব নিয়ে ভাবতে হবে না। প্লিজ নিলয়, আমার কথা শোনো। আগে বসো, তারপর শোনো। নীলা নিলয়ের হাত ধরে বাড়ির সামনে গাছের নিচে বসার জায়গাতে বসায়। তারপর অপেক্ষা কেন করছিস? মেরে ফেল আমাকে। জয়ের কথা শুনে রাহাত জোরে হাসতে থাকে। কয়েকবার ঘাড় ঘুরিয়ে জয়ের দিকে তাকিয়ে বলে, শোন, মানুষ ভয় পেলে দুটো জিনিস বেশ ভালো মতোই দেখা যায়। একটা সে হিতাহিত জ্ঞান শূন্য হয়ে পড়ে, আরেকটা হলো পুরো শরীর কাঁপতে থাকে, বিশেষ করে বেশি পা কাঁপে। তোর মাথাটা কাজ করছে না। এই আবুল মার্কা মাইক নিয়ে তুই কিভাবে রাফিয়ান হতে চাস? নীলের অপেক্ষা না করে মেরে ফেল। মারবই তো। তবে শোন, কয়েকটা কথা বলি। বেইমানের সাথে আমার কিসের কথা? আগে তুই বন্ধু ছিলি। আমি রাফিয়ান হব। লুজার। দুজনে চুপ হয়ে দাঁড়িয়ে থাকে। অন্ধকার রাতে গভীর জঙ্গলে কেবল গাড়ির আলোতে দেখা যাচ্ছে কতগুলো মানুষ নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে আছে। রাহাত একটা সিগারেট জ্বালিয়ে জয়ের দিকে বাড়িয়ে দেয়। জয় ওটা নিয়ে মাটিতে ছুঁড়ে মারে। রাহাত উচ্চশব্দে হেসে ওঠে, তারপর বলে, আচ্ছা শোন না, এ সাকিব, এদিকে আয়। মনে আছে তোর, তুই আমার মাথার পেছন থেকে বাড়ি মারছিলি? দাঁড়া, দেখাচ্ছি। রাহাত উন্মাদের মতো গাড়ির পিছনে দৌড়ে ছুটে চলে যায়। ডিগি থেকে একটা লোহার রড বের করে এনে গাড়ির সামনে এসে দাঁড়ায়। হাতে ধরে সাকিবকে ডেকে বলে, ঠিক এরকমই একটা রড ছিল না, আমার মাথার পেছনে বাড়ি দিয়েছিলি? মনে আছে? জয় জয় লিড করছিল। ওই দেখ, জায়গাটা দেখা যাচ্ছে। ওখানে নিলয় পড়েছিল আর আমাকে এখানে ফেলে রেখেছিলি। প্রশ্ন একটাই ছিল, কেন তোরা বেইমানি করেছিলি? জানিস, তোদের এমন রূপে আমাদের যন্ত্রণাটা এই বুকে এসে লেগেছিল। তোদের জন্য হারিয়ে গিয়েছিলাম। এই শহরে পাগল বেশে ছিলাম। আবি আর রাহি নামে দুজন মানুষ আসে পাগল বেশে। জানিস ওই রাহিটাকে? আমি আমি রাহাত। আর আভি নামে ছিল নিলয়। নো 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 নো, তোরা এত গাধা হতে পারিস না। কিভাবে চিনতে পারলি না আমাদের তোরা? ও No, no, Mr. Rahat. You are not stupid. Look at me. I am the masterminder, Mr. Rafian Behrab. রাহাত ঘুরে তাকায়, চমকে উঠে পিছনে তাকিয়ে মধ্যবয়স্ক কালো স্যুট বুট পরে দাঁড়িয়ে আছে ভদ্রলোক রবি মেহরাব সাহেব। কিন্তু উনি কি বলল? ওরা বোকা না মানে কেন? আপনি? কেসা লাগা মেরা মাইন্ড গেম? আমার না হাসি পাচ্ছে। তুই কেন এত বোকা হবি?
মানে তোরা কেন এত বোকা? তুই নিজেই এই জায়গাতে ডাকবি আর আমি সুরসুর করে চলে আসব, সেটা তো হবে না। রাফিয়ান জগতে একটা সাধারণ বিষয় কি জানিস? প্রতিশোধ। আর প্রতিশোধটা জমে কখন জানিস? যখন শত্রুগুলো নিজের লোকাই হয়ে থাকে। আর একই জায়গাতে ডেকে এনে শত্রুকে মারা, তখনই মাইন্ড গেম মজা লাগে। তোরা চিরকুট পাঠিয়ে বলতি না তোদের শহরে এসে পুরুষের জায়গাতে আমাদের স্টাইলে মাইন্ড গেমটা খেলবি। তখনই ধারণা হয়ে গেছে তোকে বা নিলয়কে এখানে আজকে পাবো। রাহাত জোরে একটা শ্বাস নেয়, মেহরাব সাহেবের দিকে তাকায়। উনি হেঁটে এসে জয়ের পাশে দাঁড়ায়, কোটের পকেট থেকে সিগারেটের প্যাকেট থেকে সিগারেটটা বের করে জয়কে দেয় একটা, আরেকটা উনি জ্বালায়, কয়েকটা দিয়েই বলে, আচ্ছা জয়, আমাকে কি খুব বোকা মনে হয়? দেখে বলো তো, আমি কি অনেক বোকা? আহালে বাবুটা কত বোকা। রাহাত, তোদের প্ল্যান তো সব ঠিক ছিল, সব, কিন্তু ছোট্ট একটু ভুল করে ফেলেছিস সালমানকে মারার ঘটনায়। যদিও জানি সালমানকে তুই বা নিলয় কেউ মারেনি, কিন্তু সন্দেহটা ওখান থেকেই হয়। এজন্য ছোট একটি মাইন্ড গেম খেললাম তোর আর সরি আবি না, নিলয়কে নিয়ে। শুনবি সেটা কি? সেটা হলো ফায়াজ। হ্যাঁ, ফায়াজটা চলে যেতে হলো উপরে, এটাই হলো আমার মাইন্ড গেম। ফায়াজকে চেয়েছিলাম আবি মানে নিলয় যেন মারে। আবি যে নিলয় ছিল এটা কনফার্ম হওয়ার জন্যই জয়ের সাথে প্ল্যান করে ফায়াজকে সোজা উপরে পাঠাতে হয়েছে। লুজার গায়েস, প্রশ্ন এটাই, আমি কিভাবে সব জানতে পারলাম? থাক না, অন্যদিন বলবো। তোকে তো এখন মারবো না, তোকে নিয়ে নিলয়ের সাথে ফাইনাল মাইন্ড গেম খেলবো। ওহ, আর একটা কথা, জয়ের সাথে থাকা লোকগুলো তোর লোক তাই না? আরে ওরাও আমার কথা মতো কাজ করেছে। 2 দিন আগে আমরা নতুন লোক নিলাম গ্যাংয়ে, জয়কে ভাগ করে দিলাম লোকগুলো, আর তুই সহজেই তাদের কিনে নিলি গতকালকে। বাট কি হলো জানিস? বেঈমানদের মধ্যেও কিন্তু বেঈমান থাকে। শোন, তোকে একটা গল্প শোনাই। 4 জন চোর সোনা চুরি করে জঙ্গলে এসে ভাগ করছিল। সোনার পরিমাণ এতই বেশি ছিল আর 4 জনের চাহিদাটাও ছিল এত বেশি যে প্রথমজন ভাবলো এদের মধ্যে একজনকে যদি পানির সাথে বিষ মিশিয়ে খাইয়ে এক এক করে সবাইকে মেরে ফেলি তাহলে পুরো সোনাটাই আমার। এভাবে সবাই একই রকম ভাবে ভাবলো, সবাই একই রকম ভাবছে। সবাই ভেবেছে একজন একজনকে মেরে ফেলে নিজের কাছেই সোনাগুলো রাখবে। 4 জনই গেল পানি আনতে আর পানিতে বিষ মিশিয়ে রেখে দিল। 4 জন পাশে পাশে বসে এক একজনের কাছে পানি এগিয়ে দেয়। পানি হাতে সবাই ভাবে শালা তুই খা, খেয়েই মরবি, তখন সোনাগুলো আমার হবে। তোর হাত থেকে পানি খেয়ে আরামে সময় কাটিয়ে সোনা দিয়ে পাড়ি যাব গাধা কোথাকার। ভাবতে ভাবতে সবাই পানি খেয়ে ফেলে, কিছুক্ষণের মধ্যে সবাই সেখানেই মারা যায়। সোনাগুলো তাদের পাশেই পড়ে থাকে। মোরাল অফ দ্য স্টোরি কি? বিশ্বাস আর বেঈমান দুটো দিক দেখা যায়। ওই যে বললাম না, বেঈমানদের মধ্যেও বেঈমান থাকে। ওই লোকের মধ্যে এমন 2 জন লোক আছে যারা তোর সাথে সহমত হয়নি। ওরা আমার কাছে এসে টাকা দাবি করে তোর প্ল্যান সবটাই বলে দেয়। আমি আরো বেশি টাকা দিয়ে ওদের অভিনয় করতে বলি তোর কথা মতো। কেমন লাগলো আমার মাইন্ড গেম? তবে শোন, আমি চোর, তবে সোনার অংশ কাউকে ভাগ দেব না। আর না, আমি রেখে মরে যাব। আমার সিংহাসন আর সোনার শহরটাও চাই। জয়, রাহাত, সাকিব সবাই মেহরাব সাহেবের দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে। লোকটাকে যতটা বোকা ভাবা হয়েছিল আসলে তিনি তার থেকেও বেশি চালাক, মাস্টার মাইন্ড গেমার। যেন ঠিক শেষ বলেই সক্কা হাঁকিয়ে হাসি মুখে ব্যাট নাচিয়ে বিজয় ছিনিয়ে নিয়ে যাচ্ছে। তবে মেহরাব সাহেবের সম্পূর্ণ কথা শেষ করতে শুনতে পায় রাহাত উত্তর শব্দে হাসছে। কি ব্যাপার, নিশ্চিত মৃত্যু জেনেও তুই হাসছিস কেন? প্ল্যান সবটাই ঠিক ছিল, কিন্তু খেলাটা খেলবো আমি আর নিলয়। কথাটা বলে রাহাত কোমর থেকে পিস্তলটা বের করে ট্রিগার চাপ দেবে, ঠিক তখনই পিস্তলটা জোর গতিতে একটা স্পোর্ট বাইক ওদের মাঝখান দিয়ে চলে যায়। কয়েক হাত দূরে যেয়ে বাইকটা রাখা হয়। মাথায় হেলমেট পরা মেহরাব সাহেব আর জয় রাহাতের দিকে তাকায়। রাহাত হাত কেটে রক্ত বের হচ্ছে, পিস্তল পড়ে আছে নিচে। জয় এগিয়ে যাচ্ছে পিস্তলগুলো নিতে, ঠিক তখনই গুলি চালানোর শব্দ শোনা যায়। জয়ের থেকে 1 হাত দূরে বুলেট এসে পড়ে। জয় সামনে থাকায় বাইক থেকে ছেলেটা নেমে পিস্তলটা হাতে নিয়ে জয়ের দিকে গুলি করছে। জয় মেহরাব সাহেবের কাছে এসে দাঁড়ায়।
বাইকের ছেলেটা তখনও মাথায় হেলমেট পরে আছে। মেহের সে বোঝার চেষ্টা করছে কে বা কেন এখানে এসেছে। রাহাত আমাদের মারুক এটাও সে করছে না। আবার জয় পিস্তল নিতে যাওয়ার সময় বাধা দিল। তাহলে কেউ কি চায়? আমাদের মারছে না, রাহাতকেও মারছে না, তাহলে সমস্যাটা কি ওর? কথাগুলো ভাবতে ভাবতে মেহরাব সাহেব দেখে ছেলেটা মাথা থেকে হেলমেটটা খুলে দাঁড়িয়েছে। কেউ কিছু বলবে তার আগে ছেলেটা বলে ওঠে, আমি রাফি। আমি জানি না রাফিয়ান কি, কেবল এটা জানি আমাকে এখানে পাঠানো হয়েছে। এখানে আসার পর বুঝেছি আসলে রাফিয়ান এমন একটা জায়গা বা পজিশন যেখানে সে একবার গেলে তার কাছে সবাই মাথা নত করতে প্রস্তুত। অর্থাৎ সবাই তার কথা মতো কাজ করবে, না করলে কোনো সুযোগ ছাড়াই সোজা উপরে পাঠানো হবে। আর এই রাফিয়ান জগতের রাজা হলো নিলয় নামের একজন। সে জানে আমি কে, কিন্তু সে এটা জানে না আমাকে কে এখানে পাঠিয়েছে। আর আমি শিওর আপনাদের মধ্যে কেউ একজন আছে, সে মাস্টার মাইন্ড, আর সেই সবার সামনে থেকে গোপনে বসে সবকিছু খেলছে। আমার কেবল তাকে চাই, না হলে সবাইকে মেরে ফেলবো আমি এখানে। রাফির কথা শুনে কিছু সময় রাহাত, জয়, সাকিব আর মেহের সাহেব চুপ হয়ে দাঁড়িয়ে থাকে। তারপর চারজন একসাথে উচ্চ শব্দে হাসতে থাকে। রাফি ওদের হাসি দেখে হাওয়াতে ফায়ার করে। জয় এগিয়ে যাবে, তখনই মেহের সাহেব কানে কানে বলে, আমার একটা প্ল্যান আছে, শোনো। এই রাফি ছেলেটাকে আমি চিনি না, আর না জানি সে কেন কোথা থেকে এসেছে। তবে ভালো কাজের ছেলে, আমাদের কাজে আসবে খুব। ওকে দিয়ে নিলয় আর রাহাতকে মারবো। পুরো দেশে ওর নামটাই হেডলাইন করে দেব যে রাফি খুনি, নিলয় আর রাহাতকে মেরেছে। যখন সবাই এটা জানবে তখনই আমরা রাফিকে মেরে দেব। এখন তোমার কাজ হলো, তুমি বলবা আমি সেই মাস্টার মাইন্ডের। তাহলে রাফি আমার কাছে চলে আসবে, আর তখনই ওকে গিয়ে খেলবো শেষ গেমটা। বাহ স্যার বাহ, আপনি আসলেই একজন চতুর লোক। রাফি এখানে মাস্টার মাইন্ড হলেন উনি, হয়তো উনি গোপনে সবকিছু খেলেছে। এত সহজে বিশ্বাস করে নেব ভাবলে কি করে? রাহাত মাটিতে থাকা পিস্তলটি হাতে ধরে নেয়, রাফির দিকে তাক করে বলে, দেখ ভাই, সেই কখন থেকে তোদের পেঁচাল শুনছি। আমি না এইসব দেখবো আর না শুনবো, খেলবো তো আমি মাইন্ড গেম। কথাটা শেষ করে ট্রিগারে চাপ দেবে ঠিক তখনই জয় পিছন থেকে লোহার রড দিয়ে রাহাতের মাথায় জোরে বাড়ি দেয়। রাহাত ধুম করে মাটিতে পড়ে যায়। রাফি অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে সেদিকে। ঠিক তখনই মেহরাব সাহেব তার সবচেয়ে কার্যকরী গেম মানে মাইন্ড গেমটা শুরু করে দেয়, যে প্রধান অস্ত্র মেহরাব সাহেবের, যা নিলয় সেই ছোটবেলা থেকে খেলে আসছেন। রাহাত মাটিতে পড়ে যায়। জয় দৌড়ে সে পিস্তলটা হাতে তুলে নিয়ে স্বাভাবিক ভঙ্গিতে দাঁড়ালো। মেহরাব সাহেব জোরে জোরে বলতে থাকে, শালা আমাদের মারবি তাই না? দেখ আমার রাফি চলে এসেছে। এত বছরের প্ল্যান কখনো নষ্ট হতে পারে না। রাফিকে লিড করে এখানে এনেছি। আমি চাই না রাফির কোনো ক্ষতি হোক। সে আমায় দলে একটা বাঘ। ওকে নিয়ে তোর আর নিলয়ের সাথে খেলবো মাইন্ড গেম। রাফি তুমি ঠিক আছো তো? রাফি বুড়ো কুচকে তাকায় মেহরাব সাহেবের দিকে। নেহার কথা মনে পড়ে ওর। মেহরাব সাহেব অনেক চালাক একজন মানুষ। ওর দ্রুত বুদ্ধি তাৎক্ষণিক কষ্ট না দিলেও পরে তার প্রখরতা বোঝা যায়। আচ্ছা, তবে কি সত্যি মেহরাব সাহেব আমাকে এই শহরে নিয়ে এসেছিল? আমাকে কি তবে এতদিন উনি দেখে রাখছিল? একটু আগে কি তাহলে ইনি গিয়েছিল আমার কাছে চিরকুট দিতে, নাকি ওনার কোনো লোক ছিল? সত্যি মেহরাব সাহেব যদি আমাকে ছোটবেলাতে জেল থেকে ছাড়াই, তাহলে এখন কেন উনি ওনার মিশনটা কি আমাকে কেন বলছে না? আমার জানতে হবে আমাকে কেন আনা হয়েছিল। এজন্য মেহরাব সাহেবের সাথে আমার থাকতেই হবে, সত্যটা আমার জানতেই হবে। রাফি কথাগুলো ভাবতে ভাবতে মেহরাব সাহেবকে বলে, আপনি কি তাহলে আমাকে এখানে এনেছেন? মেহরাব সাহেব চতুর হাসি হেসে দিয়ে রহস্য রেখে বলে, কেন এত আগ্রহ সবটা জানার? জানবে তুমি সময় মতো। তোমাকে এনেছিলাম এক অবেলায়, এনেছিলাম স্বার্থ নয়, ভালোবাসার তাড়নায়। ভালোবাসো, সবটা জানবে।
দেখো রাফি, আমরা আগেই জানতাম তুমি মেহরাব স্যারের তৈরি করা একজন হাতিয়ার, যে কিনা তৈরি হয়েছে শুধু নিলয়কে ধ্বংস করতে। তোমাকে একটা পরীক্ষা নিয়েছিলাম সালমান, নির্মল এদের মধ্যে। তুমি খুব বুদ্ধি আর সাহসের সাথে কাজগুলো করেছো, আমাদের পছন্দ হয়েছে। তোমাকে সবটা বলতাম, বাট সেটা ঠিক সময়ে, কিন্তু আজকে সব জেনে গেছো তুমি। মানে আমাকে আনা হয়েছে নিলয়কে ধ্বংস করার জন্য? মেহরাব সাহেব একটু হাসলো। জয় কানের কাছে মুখ নিয়ে বলল, স্যার কেমন খেললাম রাফির সাথে কথার মাইন্ড গেম, এবার আপনার পালা। মেহরাব সাহেব একটা সিগারেট জ্বালায়, রাফিকে বলে, গাড়িতে উঠো, নীলাকে কিডন্যাপ করো, আর নীলাকে জানাও নীলাও রাহাতকে তুমি আর জয় কিডন্যাপ করে নিয়েছো। দেখবে নিলয় কি করে, তখনই বুঝতে পারবো নীলয়কে কেন মারার জন্য তোমাকে এনেছি। তোমার অতীতে নিলয় জড়িয়ে আছে, একটা শত্রুতা আছে, সব বলবো, চলো আমার নীলা সাথে। সিগারেট জ্বালায়, পাশে নীলা বসে আছে। নীলা বিড়বিড় করে অনেক কিছু বলছে নিলয়কে, কিন্তু নিলয় সবকিছু শুনছে না। ওর মাথার মধ্যে একটাই চিন্তা, এখন যেতে হবে। কথাগুলো ভাবতে ভাবতে নিলয়ের ফোনে বেজে ওঠে। অচেনা নাম্বার রিসিভ করেও। হ্যালো প্রিয় বন্ধু, কেমন আছো? চিনতে পেরেছ? আমি জয়, তোর বন্ধুরে। ভাবছিস তোর নাম্বারটা কোথায় পেলাম? সহজ হিসাব পরে বলবো। কি জন্য ফোন দিলাম শোন আগে। তোর বেস্ট ফ্রেন্ড, সরি আমারও তো বন্ধু হয়, রাহাত। রাহাতকে সোজা থাক বলবো না, লাশটা দেখে যা। আর শোন, তোকে সরাসরি চ্যালেঞ্জ করলাম, সাহস থাকলে রাহাতের লাশটা তুই নিজে এসে নিয়ে যাস। মনে রাখিস চ্যালেঞ্জটা আমি তোকে দিয়েছি, তাই এটাতে রুলসটা আমারই তৈরি করা। একা আসবি, আর কোনো অস্ত্র ছাড়া, ভয় পাস না যেন আবার। নীলয় চুপ হয়ে যায়, ফোনটা কানে ধরে রাখে। নীলা ওপাশ থেকে বলে, কার ফোন? কে ফোন করেছে? কি বললো? নীলয় কোনো উত্তর দিল না। ফোনের ওপাশ থেকে আবার জয় বলে, এখনই হাওয়া বের হয়ে গেল নাকি তোর? শালা, সাহস থাকলে আয় সেই পুরনো জায়গায়, যেখানে তোকে মারাটা সম্পূর্ণ করতে পারেনি, সেখানেই চলে আসবি। আচ্ছা, একটা গুড নিউজ শোন, রাতকে এখনো মারেনি, তোকে আধমারা করে রেখেছি। তুই আসবি, তোর সামনে ওকে মারবো। আয় ভাই, তাড়াতাড়ি আয়। নীলয় ফোন কেটে দেয়, কোমর থেকে পিস্তলটা বের করে নীলার কাছে দেয়। কিছু সময় নীলার মুখের দিকে তাকিয়ে থেকে বলে, এই প্রথম হয়তো আমি কারো কথা দিয়ে রাখতে পারবো না। আজকে হয় মারবো না হয় মরবো, তবে মরার পার্সেন্টেজ অনেকটা বেশি। নীলা, ভালো থেকো। তোমার কিচ্ছু হবে না নিলয়, আমি তোমাকে এখন আটকাবো না। আমি দেখতে পাচ্ছি তোমার বিজয়ী। একটা রিকোয়েস্ট, আমার বাবাকে আমার সামনে কখনো মারবে না। তোমার বাবা জেনে গিয়েছে আমি নয়, নিলয়, তাই তোমার বাবা জয়কে নাম্বার দিয়ে কল করিয়েছে। নীলয় কথাটা বলে চলে আসার জন্য কয়েক পা বাড়ায়। নীলা দৌড়ে নীলার সামনে দাঁড়ায়, চোখের দিকে তাকায় নীলা। নীলয় অবলোকভাবে তাকিয়ে থাকে নীলার দিকে। নীলা আর দেরি করে না, নীলয় ঠোঁটে ওডলা লিপস্টিক প্রলিপটা ঠোঁট মিশ্রিত করে কিছু সময় দাঁড়িয়ে থাকে। নীলাকে ছাড়িয়ে নিয়ে আর না দাঁড়িয়ে সোজা বাইক নিয়ে চলে আসে চেনা রাস্তায়। কিছু সময় পর সেই পুরোনো জায়গাতে চলে আসে নীলয়। দূর থেকে দেখে অনেকগুলো গাড়ি দাঁড়িয়ে আছে, মাঝখানে বসে আছে জয় আর রাফি। রাহাত আর মেহরাব সাহেবকে দেখা যাচ্ছে না। নীলয় কিছুটা দূরে বাইক রেখে নেমে দাঁড়ায়, আশেপাশে তাকায়, সবকিছু স্বাভাবিকভাবেই আছে। নীলয় পায়ে হেঁটে এগিয়ে যেতে থাকে জয়দের দিকে। কয়েক পা হাঁটার পর নীলয়ের কানে ভেসে আসে গঙ্গানির শব্দ। নীলয় খেয়াল করে পাশে একটা গাড়ির ডিগি থেকে শব্দটা আসছে। নীলয় ডিগিটা খুলে দেখে সেখানে মেহরাব সাহেবকে মুখ টেপ দিয়ে আর হাতে দড়ি দিয়ে বেঁধে রাখা হয়েছে। নীলয় মেহরাব সাহেবের মুখ থেকে টেপটা খুলে দেয়। মেহরাব সাহেব হাঁপাতে হাঁপাতে বলে, আবি, তুমি এখানে? আমাকে বাঁচাও, জয় আমাকে তুলে এনেছে, আমাকে এখান থেকে নিয়ে চলো। কিন্তু আপনাকে। নীলয় আর কোনো কথা বলতে পারে না। ধুম করে একটা শব্দ হয়। নীলয়ের মাথার পিছনে হক স্টিক দিয়ে জোরে বাড়ি মারা হয়। নীলয় সিটকে পড়ে পিছনে ঘুরে তাকিয়ে দেখে আরিয়ান দাঁড়িয়ে আছে, ওর হাতে হক স্টিক। মেহরাব সাহেব জানে আরিয়ানকে জয় নিয়ে এসেছে টাকা দিয়ে। আরিয়ান নীলয়ের মাথায় বাড়ি দিয়ে মেহরাব সাহেবের বাঁধন খুলে দেয়।
এটাই ছিল মেহরাব সাহেবের প্রথম মাইন্ড গেম। মেহরাব সাহেব গাড়ি থেকে বেরিয়ে নীলের কাছে এসে দাঁড়ায়। নীলয় মাটিতে পড়ে আছে। মেহরাব সাহেব নীলয়ের ডান হাত ধরে টেনে জয়দের কাছে নিয়ে যায়। নীলয় জ্ঞান হারায়নি। নীলয়কে বসা হয়েছে মাটির উপরে। নীলয়ের সামনে আরিয়ান, রাফি, জয় আর মেহরাব সাহেব দাঁড়িয়ে আছে। নীলয় মাটিতে হাঁটু ভাঁজ করে বসে মাথা নিচু করে বসে আছে। জয় বলে ওঠে, হ্যালো মিস্টার রাফিয়ান, কেমন লাগছে আমাদের খেলা? জয়, ও হলো আমার বন্ধু আবি। ওকে রাফিয়ান কেন বলছো? আমি নিলয়কে মারতে দেব না যতক্ষণ না আমার প্রশ্নের উত্তর জানতে পারছি আমি। ওরা সবাই ওদের মধ্যে কথা বলতে থাকে। নীলয় এবার শব্দ করে হাসলো। সবাই থেমে যায়। নীলয় হাসতে হাসতে বলে, একটাই প্লেস, একটাই বুলেট, একটাই পিস্তল, একাধিক লাশ। রাস্তার কুকুরগুলো খুবলে খাবে লাশের হৃৎপিণ্ড, অজস্র রক্তের স্রোত। রাস্তার ধুলোগুলো ভয় পাবে। একটাই মাইন্ড গেম, একটাই শহর চাল, একটাই শহর, আর একটাই রাফিয়ান। আই অ্যাম দ্য রাফিয়ান ইজ হিয়ার। চলে এসেছি তোর শহরে। মাইন্ড গেম খেলবো আমার স্টাইলে। রাফিয়ান খেলতে নয়, বরং খেলাতে ভালোবাসে। আর যখন আসল রাফিয়ান খেলে তখন একটাই সমাপ্ত, রাফিয়ান উইন এনি ডেট। সবাই চুপ হয়ে যায়। রাফি মনে মনে বলে, আমি কথা শুনে বোঝা যাচ্ছে আসলেই নিলয় হলো রাফিয়ান জগতের রাজা। তাহলে কি আমি ভুল করে ওর শত্রু হতে যাচ্ছি? নেহার ভাইও সে কখনো ভুল করতে পারে না। নিশ্চয়ই এর পিছনে অনেক কাহিনী আছে। মেহরাব সাহেবের কথা শুনে বোঝাই যায় প্রচুর বুদ্ধিমান আর ঘাপলাবাজ। দেখ নিলয়, তুই একা, কোনো অস্ত্রও নেই, আর আমরা এখানে অনেকগুলো লোক, আর হাতে অস্ত্র। মুহূর্তে তো তোকেই হবে। কুকুরগুলো দল বেঁধে কেবল ঘেউ ঘেউ করতেই জানে। তারা সংখ্যায় বেশি হয় কারণ তারা দুর্বল আর ভয় পায়। কিন্তু সিংহ একাই শিকার করে, আর শিকারটাকে নিয়ে খেলতে ভালোবাসে। জানিস তো, গ্যাং নিয়ে আসে যে সে গ্যাংস্টার। সিনেমাটার ডায়লগটা মনে নেই? আর যে একা আসে সে রক স্টার। তোদের সবাইকে মারতে অস্ত্র লাগবে না, ছোট্ট একটা মাইন্ড গেমই যথেষ্ট। কথাটা বলেই নীলয় পায়ের জুতো থেকে পিস্তলটা বের করে বসা থেকে উঠে দাঁড়ায়। পিস্তল তাক করে ধরে ফেলে। রাহাত কোথায়? কেউ কোনো কথা বলে না। রাফি বলে ওঠে, ভাইয়া তুমি চিন্তা করো না, রাহাত আছে। তুমি প্লিজ কথা শোনো, আমি সবটা দেখব। আগে আমার প্রশ্নের উত্তর দাও, আমাকে কেন এখানে পাঠানো হয়েছে? নিলয়, হাত থেকে পিস্তলটা ফেলে দে, না হলে এদিকে তাকা। নীলয় ডান পাশে তাকায়। দেখে সাকিব নীলার সামনে পিস্তলটা ধরে দাঁড়িয়ে আছে। নীলাকে দেখে নীলা অবাক হয়। নীলা বলে, নিলয় তুমি ঠিক আছো তো? সাকিব গিয়ে আমাকে তুলে আনে। আমি। সাথে সাথেই পায়ে কেউ যেন জোরে বাড়ি দেয়। নীলয় ঘুরে তাকিয়ে দেখে মেহের সাহেব চুইংগাম খেতে খেতে মুচকি হাসছে। নীলয় মাটিতে পড়ে যেতেই বলে, আবি, সরি নিলয়, কেমন লাগছে? আমি না অনেক বোকা, তাই না? এত সহজে সব মেনে নিয়েছি। কত বোকা আমি। যদিও প্রথমে বোকা ছিলাম, বাট তুমি রাফিয়ান নেহা যখন কথা বলছিলে তখনকার কিছু ফটো আমার কাছে আসে। আমি নিজেই অবাক হয়েছিলাম কে কোথা থেকে ছবিগুলো আমার কাছে পাঠিয়েছিল। আমি নিজেও জানি না। সেদিন রাতে অফিস থেকে বের হব, তখনই দেখি একজন ভিক্ষুক আমার কাছে এসে ছবিগুলো দিয়ে চলে যায়। আমি ছবিগুলো দেখি। একটা খামের মধ্যে ছোট্ট একটি ভিডিও সিডি ছিল। প্লে করতেই রাফি, নেহার, নিলয় মানে তোমার ভিডিও আমার চোখের সামনে শো করে। বুঝে যায় তুমি নিলয়। তাই তো ঠিক তখনই ছোট একটা প্ল্যান করে ফেলে। ফায়াজকে মেরে ফেলি, তোমাকে দিয়েই মেরে ফেলি ওকে। আচ্ছা, ছবিগুলো কে পাঠিয়েছিল নিজেই জানি না, তবে মজার ব্যাপার হলো সে হয়তো তোমার ভালো চায় না। বুঝলে নিলয়? চলো তোমার সাথে কিছু সময় গল্প করি। কথাটা বলে মেহরাব সাহেব মাটিতে বসে পড়ে। নীলয়কে সবাই আবারও ধরে কিছুটা দূরে বসায়। নীলয় মাথা নিচু করে থাকে। মেহরাব সাহেব সিগারেটটা জ্বালায় কয়েকটা দিয়ে বলে, তুমি জেনেই গিয়েছো নেহা তোমার বোন, কিন্তু
তুমি এটা জানো না তোমার মা বেঁচে আছে? অবাক হচ্ছ? অবাক হওয়ারই কথা আছে। ভয় নেই, তোমার মা বা বোনকে আমি মারিনি। জানো তো নিলয়, আমি বড্ড খারাপ লোক। দেখো না, দেখো দেখো, তোমাকে দুর্বলতা ছিলই না, অথচ এখন তিনটে দুর্বলতা তোমার সামনে। নীলা, নেহা আর তোমার মা। এখন বলো কে সেরা, আমি না তুমি? যার কাছে এতদিন মা ছিল মৃত, হুট করে মা বেঁচে আছে শুনে অবাক হলেও সেটা দুর্বলতা প্রকাশ করে না। আর সিংহের দুর্বলতা থাকলেও গর্জনে সবাই ভয় পায়। নেহা আমার বোন, এটা আমি জেনেছিলাম অনেক আগে। তোকে কে বাঁচিয়েছিল সেদিন? যেদিন তোকে এখানে মারতে চেয়েছিলাম, সেদিন কে বাঁচিয়েছিল? আহ জয়, সবটা জানবো তো, তারপর ওকে সোজা। অন্ধকার রাত, চারপাশে কেবল গাড়ি আলোয় অন্ধকারটা যেন দূরে চলে গিয়েছে। মেহরাব, জয়, আরিয়ান, সাকিব, রাফি আর নীলা একজন ব্যক্তির উপর তাকিয়ে আছে, আর সে হলো নিলয়। নিলয় মেহরাব সাহেবের সামনে মাথাটা নিচু করে বসে আছে ধুলোর উপরে। মাথাটা যন্ত্রণা করছে ওর। মেহরাব সাহেব সিগারেটটা জ্বালিয়ে কয়েকটা টান দেয়, নিলয়ের দিকে তাকিয়ে বলে, তোমার বাবা আদনান ছিল আমার বন্ধু। সেদিন হসপিটালে তোমার বাবার সাথে পরিচয় হয় আমার। সেদিন হসপিটালে আসার আগেই আমি চুরি করতে যে ধরা পড়ি, তাই আমার গায়ে ছিল ক্ষত চিহ্ন। ঠিক ওই রাতে আমার স্ত্রী প্রসব ব্যথা শুরু হয়। আমি একজন বড় রকমের চোর ছিলাম সে সময়। অভাবটা কি আমি বুঝতাম। নিজের স্ত্রীকে হসপিটালে আনবো সেরকম কোনো টাকাও ছিল না আমার কাছে। আর না, হসপিটালে এসে বেডের বিল আর ডক্টর ফিস দিতে পারতাম না কখনো। যখন কষ্টে হসপিটালে যে পৌঁছাই, তখন পুরো ছিলাম নিঃস্ব। হসপিটালে প্রবেশ রাস্তায় তাকিয়ে দেখি একজন গাড়ি থেকে নেমে মহিলাকে আঁকড়ে ধরে হসপিটালে নিয়ে আসছে। তিনি ছিলেন তোমার বাবা আর মা। তোমার মাকে হসপিটালে ভর্তি করার পর যখন বাইরে আসে, তখনই আমার স্ত্রীর প্রসব ব্যথাটা শুরু হয়ে যায়। বিয়ে করব ভেবে পাচ্ছিলাম না। তোমার বাবা আদনান সাহেব আমার সামনে এসে জানতে চায় কি হয়েছে। আমি আমার স্ত্রীর দিকে তাকিয়ে বলি, ও প্রসব ব্যথায় কাতরাচ্ছে। এটাও বলি যে আমার কাছে ডক্টরের বিল দেওয়ার মতো টাকা নেই। উনি আমার স্ত্রীকে নিয়ে কেবিনে নিয়ে যায়। আমি করিডোরে বসে থাকি, কারণ আমার কাছে তখন ডক্টর এসে আমাকেই দেখভাল করে। আমি নিজেই তখন উঠে দাঁড়ানোর মতো শক্তি খুঁজে পাচ্ছিলাম না। ডক্টর এসে আমাকে অনেকটা সময় দেখার পর শুনতে পাই একটা বাচ্চার কান্নার শব্দ। বুঝতে পারি কারো বাচ্চা হয়েছে। তার কিছু সময় পর শুনতে পাই আরো একটি বাচ্চার কান্নার শব্দ। বোঝা যায় প্রথমটা তুমি কাঁদছিলে, আর পরেরটা আমার মেয়ে নীলা। কিন্তু তোমার বাবা অনেকটা সময় পর আমার কাছে এসে বলে, ভাই আপনার মেয়ে হয়েছে, কিন্তু ভাবি অতিরিক্ত অসুস্থ থাকায় তিনি ঘুমাচ্ছে। আর আমার ছেলে হয়েছে। জানেন, আমার ছেলের নাম আগে থেকেই ঠিক করা ছিল। আমি খুশিতে হেসে জানতে চাই কি নাম। তিনি বলেন নিলয়, যা আমার স্ত্রীর নামের সাথে মিল রেখে রাখা। আমি তখন বলি, তাহলে আমার মেয়ের নাম নীলা রাখবো। নীলা নীলা নামটা অনেক মানাবে, যেহেতু ওরা একই দিনে হয়েছে। আমার কথা শুনে তোমার বাবা অনেক খুশি হয়। ঠিক সেদিন থেকেই ওনার সাথে আমার বন্ধুত্বটা শুরু। আমাকে তিনি নীলার আব্বা বলে ডাকতো, আমি ডাকতাম নিলয়ের আব্বা। অনেকটা সভ্যতা গড়ে ওঠে আমাদের। একই বাড়িতে থাকতে শুরু করি। তোমরা কেবল তখন হাঁটতে শুরু করেছিলে। আমি আর তোমার বাবা রোজ রাতে করে বাজার থেকে আড্ডা দিয়ে ফিরতাম। একদিন দুজনে ফিরেছি, মনে আছে নিলয়, তোমাদের বাড়ির সামনে একটা বড় লম্বা করে পুকুর আছে, আর ওই পুকুরের উপর দিয়ে চলে গেছে মালবাহী ট্রেন রাস্তা। সেখান দিয়েই আমরা হেঁটে আসছিলাম। ওই দিন রাতে পুকুরের কাছে আসতেই দেখি চলন্ত ট্রেনে থাকা পুলিশ যেন কাদেরকে পিটাচ্ছে। তখনই খেয়াল করি একটা বস্তা পুকুরের পানিতে এসে পড়ে। ট্রেন চলে যায় অনেকটা দূরে। আমি আর তোমার বাবা বেশ কিছু সময় দাঁড়িয়ে থেকে পরিস্থিতি বোঝার চেষ্টা করছি। আমি ওনাকে বলি, চলুন কি আছে বস্তায়।
একবার দেখে আসি। উনি প্রথমে না করে দেয়। আমি বলি হয়তো লাশ থাকতে পারে। পরে তোমার বাবাকে নিয়ে আমরা পানিতে নামি। যেখানে পড়েছিল সেখানে এসে দেখি একটা বস্তা পড়ে আছে, বেশ ভারী, তবে আয়তনটা অনেক ছোট। বস্তা বস্তা। মেহরাব সাহেব একটু থামে, হাতে থাকা সিগারেটটা অনেক আগে শেষ হয়ে গিয়েছে। রাফিয়ান জগতের সৃষ্টিকর্তা মেহরাব সাহেব নিলয় আর তার শত্রুর আসল অতীতগুলো আজকে সবার সামনে প্রকাশ করছে। সবাই জানতে চেয়েছে এতদিন কেন নিলয় আর মেহরাব সাহেবের মধ্যে শত্রুতা। মেহরাব সাহেব শুধু পুলিশ আর নিলয় মাস্তান বলে, চোর পুলিশের শত্রুতা বলে। না না না, এমনটা না। এটাই তো রাফিয়ান জগতের মূল টুইস্ট। রাফিয়ান জগৎ সৃষ্টিকারী মেহরাব সাহেবও জানে না তাকে নিয়েও মাইন্ড গেম খেলা হয়, আবার নিলয় জানে না তাকে নিয়েও মাইন্ড গেম খেলা হয়েছে। রাফিয়ান জগতে কেবল একটাই খেলা, আর সেটা হলো মাইন্ড গেম। আর এই মাইন্ড গেমে দুটো রাস্তার খেলা। মাইন্ড গেম যে যতটা কঠিন করে খেলতে পারবে সেই হবে উইন, অর্থাৎ হয় মারো না হয় মরো। রাফিয়ান জগতে কেবল একটাই কথা চলে, আর সেটা হলো ক্ষমা নেই, পিস্তলেগুলি খেতেই হবে। যে যত বেশি বুদ্ধি দিয়ে কাজ করবে সেই বেঁচে থেকে রাফিয়ান হওয়ার মুকুটটা অর্জন করবে। কথায় আছে বাপেরও বাপ আছে। রাফিয়ান গল্পটা ঠিক এরকমই। জয় মেহরাব সাহেবের সাথে মাইন্ড গেম খেলে ক্ষমতাটা আদায় করতে, আবার মেহরাব সাহেব উল্টা সবার সাথে মাইন্ড গেম খেলে বেড়াচ্ছে। আসলে রাফিয়ান জগতে যে যত নিজেকে বুদ্ধিমান বলবে সে ঠিক ততটাই বোকা। মেহরাব সাহেব সবার দিকে একবার তাকায়, সবাই চুপ হয়ে দাঁড়িয়ে ওনার কথাগুলো শুনছে। নীলার দিকে তাকায় মেহরাব সাহেব। নিলয় আর নীলা একই দিনে হয়েছিল, সেই জন্ম থেকে ওরা একসাথে। কি সাংঘাতিক ব্যাপার! মেহরাব সাহেব বসে থেকে উঠে দাঁড়ায়, মাথা নিচু করে থাকা নীলয়ের চুলগুলো টেনে পাশে থাকা লোহার রড দিয়ে কবজির উপর জোরে বাড়ি দেয়। কিন্তু নীলয় এবার শক্ত আর স্থির হয়ে বসে থাকে। নীলয় এবার ওর নিজের মাঝে থাকা হিংস্রতাকে প্রকাশের প্রস্তুতি নিচ্ছে। মেহরাব সাহেব নিলয়কে গালি দিয়ে চেয়ারে এসে বসে, আরও একটি সিগারেট জ্বালিয়ে টানতে থাকে ও। ধোঁয়াগুলো উপরে ছিঁড়ে দিয়ে উচ্চ শব্দে হাসছে উনি। হাসতে হাসতে আবার বলতে শুরু করে। দুজনার চোখ তখন সোনার চাকচিক্যে জল করছে। আমার চোখ তখন সোনার সৌন্দর্যে বিকশিত হয়ে গেছে। বেশ মনোরম সেই দৃশ্য। বুঝিলাম পুলিশগুলো কেন চলন্ত ট্রেনে থাকা ছেলেগুলোকে পিটাচ্ছিল, আর ওদের মধ্যে একজন বাইরে এটা ফেলে দেয়। হয়তো ধারণা হয়েছিল পরে এসে ওদের লোক এখান থেকে নিয়ে যাবে, কিন্তু না, সেটা আমাদের কাছে চলে আসে। তবে সেই দৃশ্যটা বেশিক্ষণ দেখতে পাইনি। তোমার বাবা তাড়াতাড়ি ব্রিফকেস বন্ধ করে দিয়ে বলে, এগুলো আমাদের পুলিশদের কাছে হস্তক্ষেপ করে দেওয়া দরকার। কথাটা শুনে মাথাটা প্রচন্ডভাবে গরম হয়ে যায় আমার, আউলিয়া হয়ে যায় আমি। তোমার বাবার সাথে থাকতে থাকতে ভালো মানুষ হয়ে যাচ্ছিলাম ঠিকই, কিন্তু ওই রাতে সোনাগুলো দেখে আর নিজেকে ঠিক রাখতে পারিনি। তোমার বাবাকে বলেছিলাম, নীলার বাবা আজ রাতে থাক, আমরা পরে ভেবে চিনতে থানায় দিয়ে আসবো। আরো কয়টা দিন বাকি, আমাদের অপেক্ষা করা দরকার। কি হয় না হয় সবটা আমাদের বুঝে শুনে কাজ করতে হবে। উনি হয়তো সহমত পোষণ করে, কিন্তু আমি ছিলাম অস্থির। প্রথমে ভেবেছিলাম সোনাগুলো থানায় দেব, না, আমরা দুজনে ভাগ করে নেব। কিন্তু আমার মাঝে থাকা শয়তানটা এমনভাবে আমাকে চেপে ধরে যে নিজেকে সামলাতে পারছিলাম না। পুরো সোনার কেসটা আমারই দরকার ছিল। আমার তখন বড়লোক হওয়ার নেশা চেপে বসে। বাড়িতে এসে সারা রাত শুয়ে শুয়ে ভেবেছিলাম কিভাবে সবটা যেমন সোনা হাতিয়ে নেওয়া যায়। পরের দিন সকালে নীলাকে সহ নীলার মাকে পাঠিয়ে দিই দূরে। আমি থেকে যাই তোমার বাবার সাথে। খুব কষ্টে বুঝে সোনাগুলো রেখে দেই আমাদের কাছে। কিন্তু আসল ঘটনা ঘটে সপ্তাহ 2 পরে। আমি প্রায়শই ওখান থেকে একটা একটা করে সোনা চুরি করে শহরে বেচে দিতাম, আর প্রচুর টাকা আসতে থাকে আমার এটাই তোমার বাবা বুঝে ফেলে। আমাকে অপমান করা, বাড়ি থেকে বের করে দেয়, কিন্তু উনি ঠিকই সোনাগুলো ওনার কাছে রেখে দেয়। কিন্তু বিক্রি করেন আর না, তিনি পুলিশের কাছে রাখেন। তবে অর্ধেকের বেশি আমি চুরানি করে নিয়েছিলাম। শহরে গাড়ি বাড়ি হয় আমার। অনেকটা বছর
তোমাদের এলাকাতে। কেন জানি? কারণ তোমার বাবা ওই সোনাগুলো পুলিশদের কাছে তখন হস্তান্তর করতে চেয়েছিল, আর ডাকাত হিসেবে আমাদের নামটাও তিনি প্রকাশ করে যাচ্ছিলেন। টাকা হওয়ার পর আমার সম্মান বেড়ে নয়, এই সমাজের মানুষদের কাছে। আরে বাপ, তিনি নিবেন না, সোনা তো আমাকে দিয়ে দিয়েছে। আমি তো ওনাকে ক্রিমিনাল বলে জেলে ঢোকাতে পারলাম না, কিন্তু জানতামই না ওই স্কুলেই তুমি পড়ো। আর ভাগ্যের কি খেলা দেখো, নীলা ঠিক সেই তোমার সাথেই বন্ধুত্ব করে বসে। শুধু বন্ধুত্ব না, তোমাকে ভালোবেসে ফেলেও। আর তুমি না জানি নীলাকে ভালোবাসলে আমার দরকার ছিল সোনা, তাই প্রথম সবটা সহ্য করে নিয়েছিলাম। কিন্তু প্রথম দিন তোমাকে আর নীলার বন্ধুত্বটা বেড়ে যাচ্ছিল, আর সেটা হতে দিলে আমার আম্মু যেত, ছালাও যেত, সবসময় পড়তে হতো আমার। নিজেই শহরে সে টাকা খাইয়ে গেলাম আমি পুলিশ কমিশনার, আর ফায়েজকে বানালাম আমার উপরের লোক, যেন আমার গোপনে সবকিছু জেনেও আমার ব্যাপারে অ্যাকশন না হয়। শুরু করে দেই বড় বড় রকমের সমস্যা, ব্যবসা হয়ে যায় শহরের ধনীদের মধ্যে একজন। দুই বাকি সোনাগুলো আমার খুব দরকার ছিল। একদিন সকালে লেখা তোমার জন্য স্কুলে অপেক্ষা করছিল। তখন ছোট কাজের জন্য বাইরে পাঠায়, তোমাদের বাসায় যাই। তোমার বাবা আমাকে দেখে প্রথমে চিনতে না পারলেও সরাসরি বলেছিলাম বাকি সোনাগুলো আমার চাই, কিন্তু তিনি তো দিতে রাজিই হয় না। তোমাকে মারার হুমকি দিই আমি। তোমাদের বাসায় যে দেখি তোমার একটা বোন আছে, নাম নেহা, তাকে তখন আমার হাত থেকে পিস্তল কেড়ে নেয় উনি। ঘরের মধ্যে বড় একটা দাগ ছিল, রাগটা খুব পরিমাণে বেড়ে যায়। দা তুলে নিয়ে তোমার বাবার কাঁধে জোরে একটা কোপ দেয়, উনি ছিটকে পড়ে যায়। ব্রিজগেজ তোমার বোন আর তোমার মাকে নিয়ে চলে আসে। আমি তোমার সবাই অবাক হয়ে মেহরাব সাহেবের কথাগুলো শুনতে থাকে। সবাই ভাবতে থাকে কি ডেঞ্জারাস মেহরাব সাহেব। সবাই বুঝে ফেলে আসল ভিলেন মেহরাব সাহেবই, আর নিলয়কে দাবার গুটির মতোই ব্যবহার করে রেখেছে উনি। সবাই যখন চুপ হয়েছিল তখন নিলয় বলে, রাফিয়ান জগতে আমি যদি না থাকি তবে কাউকে থাকতে দেব না। আপনি চলে যান আমার বোন আর মাকে নিয়ে। যখন বাড়িতে আসি দেখি বাবা বিছানার উপর পড়ে আছে, যন্ত্রণার রক্ত প্রবাহ পরে উনি কাতরাচ্ছে। নিলয় বলে বারবার ডাকছে আমার বাবা। আমি কাছে যেয়ে বাবাকে জড়িয়ে ধরে বাবা বলে ডাকতেই বাবা বিড়বিড়ি করে বলে উঠল, মেহরাব মেহরাব। তখনও জানতাম না মেহরাব আসলে কে, কিন্তু বাচ্চা ছিলাম বলে হিতাহিত জ্ঞান লোপ পেয়েছিল। আমি বাবার কাঁধে থাকা দাটা তুলে দিতেই সাথে সাথে কয়েকটা পুলিশ প্রবেশ করে আমার ঘরে। আমি কি করবো ভেবে পাচ্ছিলাম না। কেউ একজন বলে, বেড়াকে গাড়িতে তোল, থানায় নিয়ে গিয়ে আচ্ছা মতো পিটাবো। নিজের বাপকে খুন করা, হ্যাঁ? আমি ভয় পেয়ে যাই। সাথে সাথে একজন পুলিশের হাতে দায়ের কোপ দিয়ে দৌড়ে পালিয়ে যায় নীলার কাছে। গায়ে ছিল স্কুল ড্রেস। তবে তখন বাড়ি থেকে বের হই, আর তখনই দেখি একজন কোট পরে ভদ্রলোক দাঁড়িয়ে আছে। পুলিশটা চিৎকার করে বলে, মেহরাব স্যারও পালাচ্ছে। তখনই চিনে যায় আপনি সেই মেহরাব যে কিনা আমার বাবাকে খুন করেছিলেন, আর নিজেই পুলিশ এনে আমাকে নিজের বাবার খুনের অপরাধে ফাঁসিয়েছিলেন। সেদিন পালিয়ে নীলার সাথে দেখা করি। ওকে বলেছিলাম যেখানে থাকো না কেন তোমাকে খুঁজে তো ঠিক বার করবোই। আমি আবারও পালাই, তবে পুলিশ আমাকে ধরে ফেলে। আমি জেলে যাই, সেখানে রাহাত আর জয়ের সাথে পরিচয় হয়। জয় জেলে আসে ছোট থেকে টেকনোলজি নিয়ে অ্যাকাউন্ট হ্যাক করার অপরাধে। নিলয় চুপ হয়ে বসে থাকে মাটিতে। সবাই ওদের দুজনে গল্পগুলো শুনছে। রাফি ওদের থেকে চলে যায় কখন কেউ তা খেয়ালই করেনি। সবাই কেবল মেহরাব আর নিলয়ের গল্পগুলো শুনতে ব্যস্ত। মেহরাব সাহেব আস্তে আস্তে তখন বলে, তুমি জেল থেকে বেরিয়ে ছোট গ্যাংয়ে প্রবেশ করতে আস্তে আস্তে হয়ে যাও বড় লিডার। আর তোমাকে শেষ করার জন্য প্ল্যান করি রাফিয়ান জগৎ তৈরি। কিন্তু তুমি নিজেই মাইন্ড গেম সাজিয়ে পুলিশ হয়ে ফায়াজের মাধ্যমে চলে আসো আমার তৈরি করা জগতে, যেখানে আমার রাজত্ব ছিল গোপনে। তুমি আসার পর সবটা বিগড়ে যায়। তুমি আমাকে মারার জন্য মাইন্ড গেম সাজাও, আর আমি তোমাকে
মারার জন্য। সবাই আবারও চুপ হয়ে যায়, কেউ কোনো কথাই বলছে না। ঠিক তখনই শুনতে পায়, মেহবর সাহেব, আমি বাঁচিয়েছিলাম নীলাকে। সবাই ঘুরে তাকায় সেদিকে। নীলাকে দাঁড়িয়ে থাকতে দেখে সবাই, মানে নীলা বাঁচিয়েছিল নিলয়কে? মেহরা সাহেব বসা থেকে উঠে দাঁড়িয়ে প্রশ্নটা করে। মানে তুই করেছিলি সব? সেদিন তাহলে তুই রাহাত আর নিলয়কে বাঁচিয়েছিলি আমাদের থেকে? হুম। নীলার কথা শুনে মেহরা সাহেব শব্দ করে হাসে। নীলয় অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে নীলার দিকে। মেহরা সাহেব ধূর্তময় এক হাসি দিয়ে বলে। সবাই পিছনে ঘুরে তাকায়। কালো পোশাক আর মাস্ক পরে দাঁড়িয়ে আছে কেউ একজন। সে ধীর পায়ে হেঁটে আসে নীলয়ের দিকে। নীলয়ের পাশে দাঁড়িয়ে মুখ থেকে মাস্কটা খুলে ফেলে নেহা। সবাই অবাক হয়েছে। নেহা দাঁড়িয়ে আছে। আমি বাঁচিয়েছিলাম ওই দিন রাতে। তুই এখানে? আমার ভাইকে নিতে এসেছি। আপনার তৈরি করা মাইন্ড গেমটা ঠিক পূর্ণতা পেল না। সো স্যাড মেহরাব সাহেব। এমন আরে ইয়ার, সে কখন থেকে আপনাদের মাইন্ড গেম এটা ওটা গল্প শুনছি। আমারও বেশি সময় নেই। আমি চাই না এখন খেলাটা ঘুরে যাক। কথাটা বলেই জয় পিস্তলটা নিয়ে নেহার দিকে তাক করে। একটা গুলিও চালায় জয়। নেহার হাতে যেয়ে লাগে। নেহাই কিছুটা পিছিয়ে যেয়ে মাটিতে পড়ে যায়। মেহরাব সাহেব হাসতে থাকে। নীলার দিকে তাকিয়ে বলে, এবার কি করবা তুমি? তোমার সব গেম তো শেষ হয়ে গেল। হয়তো ভেবেছিলে তুমি হাতিয়ার হিসেবে তোমার বোনকে সামনে আনবো, কিন্তু তুমি নিজেই মাইন্ড গেম খেলে আমাকে মারবে। তো তো হবে না। আমি আগেই তোমার খবর তোমার বোনকে বলে দিয়েছি। সে আসলো আর মাটিতে পড়ে রইলো। জয় নীলাকে কষ্ট দিয়ে মারতে মারতে অনেক বেশি ভালো লাগছে আমার। কথাটা শেষ করে মেহরাব সাহেব অবাক হয়ে নীলয়ের দিকে তাকায়। নীলয় শব্দ করে হাসতে থাকে। মেহরাব সাহেব সহ সবাই অনেকটা সময় ধরে অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে নীলয়ের দিকে। নীলয় আরও জোরে হাসতে থাকে। মেহরাব সাহেব বসা থেকে উঠে নীলয়ের কাছে যায়। নীলয়ের মাথায় চুল টেনে ধরে মুখটা উঁচু করে বলতে থাকে, তুই হাসছিস কেন? তুই জানিস তোকে এখনই মারা হবে, কিন্তু তবুও তুই হাসছিস কেন? তোর মাঝে কোনো চিন্তার ভয় আমি কেন দেখছি না? জয়টা ভালো লক্ষণ না। নীলয় হাসির মানে তো অনেক কিছু বোঝায়। বল নীলয়, কি সমস্যা তোর? তুই এত ঠান্ডা মাথায় থেকে কিভাবে হাসছিস? তোর ভয় করছে না? আশেপাশে আছে, তোর বোনকে আহত করে রাখা হয়েছে, আর তুই হাসিস কেন? কুত্তার বাচ্চা, তোকে আমি কখনো রাফিয়ানদের কিং হতে দেব না। নিকশ কালো রাতে শোনা যাবে কুকুরের চিৎকার। সেই চিৎকারের শব্দটা হবে ঘেউ ঘেউ, কিন্তু তারা আসলে চিৎকার করে মাংস খুবলে খাওয়ার প্রতিযোগিতা চালাবে। একটাই বুলেট, একজন রাফিয়ান, অনেকগুলো লাশ, রক্তের শ্রবণ আর আত্মচিৎকার শোনা যাবে রাতের অন্ধকার পরিবেশে। সময় আছে, এখনই মেরে ফেল, না হলে আর পরে আমাকে মারতে পারবি না। তোকে আমি। জয় কথাটা বলে নীলয় বুকে লাথি মারে। নীলয় পড়ে যেয়ে বসে আবারও হিহি করে হাসতে থাকে। হাসতে হাসতে বলে, আবারও বলছি, আমাকে একটা বুলেটেই মারবি। বুলেটটা যেন আমার কপালে এসে লাগে, না হলে শেষ নিঃশ্বাস অব্দি আমি কাউকে বাঁচতে দেবো না। আর আমি রাফিয়া না হলে কাউকে হতেও দেবো না। এটাই আমার চ্যালেঞ্জ। আর নিলয় যে একবার বলে সে সেটা করেই ছাড়ে। লেটস ডু ইট। মারো না হলে মরো। মেহরা সাহেব জয়কে সামলিয়ে চেয়ারে বসে রিল্যাক্স মন নিয়ে নীলয়ের দিকে তাকিয়ে বলে, ভালো লাগছে তোর এমন শান্ত শিষ্ট নীরব রূপটা, আমার অনেক বেশি ভালো লাগছে। সত্যি তুই অসাধারণ, নিজেকে সব জায়গাতে মানিয়ে নিতে পারিস। আর এটার পিছনে আছে তোর বড় একটা মাইন্ড গেম। শোন, এসবে না কাজ নেই, বুঝে গিয়েছি। নীলয় বসে থেকে উঠে দাঁড়ায়। নেহার দিকে হাতটা বাড়িয়ে টেনে তুলে ওর পাশে। মেহরা সাহেবের দিকে তাকিয়ে বলে, রাহাত কোথায়? কিসের রাহাত? রাহাতকে মেরে ফেলেছি। কথাটা বলার সাথে সাথে নীলয় এক পা ভাঁজ করে
বাম পায়ের জুতা থেকে পিস্তলটা বের করে শাট করে একটা গুলি করে জয়ের পায়ে। জয় ধপ করে বসে পড়ে মাটিতে, জোরে চিৎকার দিয়ে উঠে পিস্তলটা হাতের সামনে ধরে শান্ত ভঙ্গিতে বলে, রাহাত কোথায়? কার সাহস আছে রাহাতকে মেরে ফেলেছে কথাটা বলার? দেখো নিলয়, আমি একটা বিষয় জানি। তুই আমাকে কথা দিয়েছিলি তুই থাকতে আমার ক্ষতি হবে না। বিশ্বাস করো, তোকে একটা অনুরোধ দিচ্ছি। মানে কি? একা মানে?